আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাগল স্বামী গল্পের 14 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। অক্ষর বর্ণের হাতের দিকে তাকিয়ে বলে, তুই আবার ভার্সিটিতে মারামারি করেছিস, যার ফলে তোর হাতে চোট লেগেছে। তোকে না আমি বলেছিলাম এসব মারামারিতে থাকবি না। একবার জেলে গিয়ে কি তোর শখ মেটেনি নাকি? আবার যেতে চাস? অনিল চৌধুরী রেগে যান বর্ণের ওপর। মমতা চৌধুরীও তো গম্ভীর দৃষ্টিতে তাকান। বর্ণ সবার উদ্দেশ্যে বলে, আমার কোনো দোষ নেই, ওরা নিজেরা অকারণে আমার উপর হামলা করেছিল, আমি কি চুপ করে থাকবো? অনিল চৌধুরী রাগান্বিত কণ্ঠে বললেন, এক হাতে তালি বাজে না বর্ণ, আমাকে এসব বোঝাতে আসিস না। আমার চুল হাওয়ায় পাগিনি, আর আমি ঠিক জানি এসব রাজনীতির কারণে হয়েছে। তোকে কতবার বলেছি এসব ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আয়, তুই আমার কোনো কথাই কানে তুলিসনি। ছাত্র জীবন শুরু হলো জ্ঞান অর্জনের সময়, আর তুই এই সময় রাজনীতিতে ব্যস্ত। কথাটা আফসোসের সাথে বলে নিজের রুমে চলে যান অনিল চৌধুরী। মমতা চৌধুরী কোনো কিছু না বলে রান্নাঘরে চলে যান। বর্ণ খাওয়া ছেড়ে উঠে যেতে চাইলে অক্ষর ধমক দিয়ে বলে, খাওয়া শেষ না করে উঠবি না। বর্ণ খেতে থাকে। অক্ষরের কিছু একটা মনে পড়তেই সে বর্ণকে কিছু জিজ্ঞেস করে, আচ্ছা গতকাল রাতে তুই কি মধুজার সাথে মিলে আমায় ঘরে নিয়ে এসেছিলি? আমি কাল রাতে বাগানে সিগারেট খাচ্ছিলাম, তখন ভাবি এসে ডাকলো, তোমাকে অজ্ঞান দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোকে কতবার বলেছি না সিগারেট খাওয়া বাদ দে, তুই শুনিস না। হোয়াট এভার, তুই এখন এখন তুই বল যে কাল রাতে তুই কি কি কিছু দেখেছিলি? বনু নিজের পকেট থেকে একটা কানের দুল বের করে বলে, হ্যাঁ, এই আংটিটা কুড়িয়ে পেয়েছিলাম ওখানে। অক্ষর আংটিটা হাতে নিয়ে বলে, এটা তো মেয়েদের আংটি, কোথায় যেন দেখেছি। অক্ষর আংটিটা নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। বর্ণ খাওয়া শেষ করে উঠে যায়। অক্ষর রুমে গিয়ে দেখে মধুজা খাচ্ছে। সে জিজ্ঞেস করে, তোমার খাওয়া হয়নি এখনো? না, একটু আগেই রান অফ খাবার দিয়ে গেল। রান অফের পরীক্ষা চলছে এখনো। তাই এত ব্যস্ত থাকে আজকাল, তো ওর দেখাই পাওয়া যায় না। আচ্ছা তুমি খাওয়া শেষ করো, আমি বেলকনিতে আছি। মধুজা ফোনে কারোর সাথে কথা বলছিল। অক্ষর রুমে আসা মাত্রই সে ফোন রেখে দেয়। অক্ষরের সন্দেহ হলেই সে এ বিষয়ে কিছু নিয়ে বলে না। রুমে এসে অক্ষর বিছানায় শুয়ে পড়ে। কাউকে একটা ফোন করে বলে, তোমাকে যার খোঁজ নিতে বলেছিলাম নিয়েছো? মনিরা তাবাসসুম নামের সাংবাদিকের সব ডিটেলস আমার চাই, অ্যাট এনি কস্ট। বিপরীত দিকে থেকে উত্তর আসে, জি আমি চেষ্টা করছি স্যার, খুব শীঘ্রই আপনাকে তার ছবি ঠিকানা জোগাড় করে দেব। গুড। ফোন রেখে দিয়ে মধুজার দিকে তাকায় অক্ষর। মধুজার মধ্যে কোনো হেলদোল নেই। আপন মনে টেবিলে বসে কম্পিউটারে কি যেন করছে। অক্ষর মধুজার কাছে যায়। মধুজা কম্পিউটারে এতই মগ্ন ছিল যে ব্যাপারটা সে খেয়াল করে না। অক্ষর মধুজার নরম মোলায়েম গালে চুমু খায়। মধুজা ভ্যাবাচাকা খেয়ে উঠে দাঁড়ায়। মধুজার মুখটা গম্ভীর হয়ে যায়। অক্ষরকে কিছু কথা শোনাতে গিয়েও আর শোনায় না। কম্পিউটারের সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে চলে যায়। মধুজার মুড হঠাৎ হঠাৎ এরকম পরিবর্তন হতে দেখে ভ্রু কুঁচকে ফেলে অক্ষর। বলে, কি যে হয়েছে হানির? কখনো কাছে আসে, কখনো দূরে যায়। মেয়েদের মন বোঝা এত কঠিন কেন? মধুজা ছাদে এসে বলছিল, আপনার সব অপরাধ আমি সামনে আনবো মিস্টার অক্ষর চৌধুরী। আপনি অর্গান ট্রাফিকিং এর মতো একটা জঘন্য কাজের সাথে জড়িত। রোগীদের মিথ্যা অসুখের কথা বলে অপারেশনের নামে তাদের হার্ট, কিডনি, লিভার সব বের করে নিয়ে কালো বাজারে বিক্রি করে দেন। না জানি আপনার জন্য কত মায়ের বুক খালি হয়েছে, কত অসহায় মানুষ আপনাকে বিশ্বাস করে ঠকে গেছে। কেউ অকালে মৃত্যুবরণ করেছে, তো কেউ আবার বিকলাঙ্গ হয়ে গেছে। আর আপনি কিনা এত সুখে থাকবেন সেটা আর হবে না। আপনার সুখে থাকার দিন শেষ। কার সুখে থাকার দিন শেষ হওয়ার কথা বলছো তুমি? আচমকা কারো কণ্ঠস্বর শুনে পিছনে ফিরে তাকায় মধুজা। মমতা চৌধুরীকে দেখে কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলাতে নিয়ে বলে, তেমন কিছু না, একটা নাটকের সংলাপ পড়ছিলাম। ও, তুমি নাটকও দেখো? জি, আমি মঞ্চ নাটকের অনেক বড় ফ্যান। আগে তো প্রতি সপ্তাহেই নাটক দেখতে যেতাম, এখন ব্যস্ততার জন্য আর যাওয়া হয় না। আচ্ছা, তো যেটা বলতে এসেছিলাম, তুমি তৈরি হয়ে নাও। তোমার শ্বশুর সিদ্ধান্ত নিয়েছে তোমাকে আর অক্ষরকে কিছুদিনের জন্য বাইরে ঘুরতে পাঠাবে। এখন যা হচ্ছে, অক্ষরের বিরুদ্ধে এখনই তদন্ত শুরু হয়েছে। আপাতত তাকে কিছুদিনের জন্য হসপিটাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অক্ষরের মন মেজাজ একদম ভালো নেই। এই সময় তোমরা যদি ঘুরে এসো তাহলে মন মেজাজ ভালো হবে। তাই এখন তোমরা সিলেট থেকে ঘুরে এসো 2-3 দিনের জন্য। মধুজা মাথা নাড়ায়। মমতা চৌধুরী ছাদ থেকে নিচে চলে যান। মধুজা ও অক্ষর সিলেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। যদিও পুলিশ থেকে নির্দেশ আসে অক্ষর যাতে এখন শহর ছেড়ে কোথাও না যায়, কিন্তু অনিল চৌধুরী তার এক বন্ধু যিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তার সাথে কথা বলে ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছে, যার ফলে অক্ষর এখন দেশ ত্যাগ করতে পারবে না, তবে শহর ত্যাগ করতে পারবে।
মধুজা পুরো ব্যাপারটা খেয়াল করেছে। মধুজা তার লক্ষ্য এখনো স্থির। সে তাই ভেবে নিয়েছে অক্ষর বা সে কেউ সিলেটে যাবে না, কিন্তু সরাসরি না করে দিতে পারছিল না। বললেও হয়তো কেউ শুনবে না, তাই মনে মনে একটা ফন্দি করে নেয় মধুজা। অক্ষর ব্যাগপত্র গুছিয়ে মধুজাকে বললে, চলো এখন আমরা বেরিয়ে যাই। হ্যাঁ চলুন। অক্ষর ব্যাগপত্র নিয়ে সিঁড়ি বেয়ে নামছিল। মধুজা পিছনে পিছনে আসছিল। সিঁড়ি বেয়ে নিচে নেমে একটু এগিয়ে যেতেই কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে পিছনে ফিরে তাকায় অক্ষর। তাকে দেখতে পাই মধুজা সিঁড়ি থেকে পড়ে গেছে। অক্ষর দৌড়ে এসে মধুজাকে পাজাকোলা করে তুলে নেয়। মধুজার পায়ে অনেক বেশি আঘাত লেগেছে, তাই সে পায়ে হাত দিয়ে কান্না করতে থাকে। অক্ষর মধুজাকে বলে, কিছু হবে না তোমার, আমি আছি তো। ততক্ষণে বর্ণ, মমতা চৌধুরী আর অনিল চৌধুরী সবাই সেখানে এসে উপস্থিত হয়। তো মমতা চৌধুরী জানতে চান কি হয়েছে। অক্ষর উত্তর দেয়, মধুজা সিঁড়ি থেকে পড়ে গেছে, মনে হয় পায়ে অনেক আঘাত পেয়েছে। আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি, এই অবস্থায় আর সিলেটে যাওয়া সম্ভব না। হ্যাঁ তাই করো, ওকে সাবধানে নিয়ে যা। আর তুই তো ডাক্তার, তাই ওর খেয়াল রাখতে পারবি। অক্ষর মধুজাকে নিয়ে রুমে আসে। তাকে বিছানায় শুইয়ে দিয়ে জিজ্ঞেস করে, তোমার কি খুব বেশি ব্যথা করছে? অনেক বেশি? আচ্ছা, তুমি পড়ে গেলে কিভাবে হানি? এত বড় মেয়ে সাবধানে চলতে পারো না? তোমার মধ্যে দেখছি একটুও সাবধানতা নেই। এত অসাবধানে চললে ভালো সাংবাদিক কিভাবে হবে? আমি অবশ্যই একজন ভালো সাংবাদিক হব। সাংবাদিক কেমন হবে জানি না, তবে হ্যাঁ অনেক ভালো অভিনেত্রী হতে পারো। মানে কি বলছেন আপনি এসব? অক্ষর আচমকা মধুজার কানের কাছে ফিসফিস করে বলে, মানে কত সুন্দর করে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার অভিনয় করলে মনিরা তাবাসসুম মধুজা। মাই ডিয়ার হানি, আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।